শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ। আসামি সোহেল রানা ও স্বপ্নাকে আদালতে হাজির। সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ। বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ। সরকারের সামনে বড় চ্যালেঞ্জ মূল্যস্ফীতি কমানো, অভিমত অর্থনীতিবিদদের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণীর ছাত্রী রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ। আদালতে হাজির করা হয়েছে আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে। এর ফলে রামিসা হত্যাকাণ্ডের ২০ দিন এবং বিচার শুরুর মাত্র ৫ দিনের মধ্যে চাঞ্চল্যকর এ মামলার রায় হতে যাচ্ছে। এর আগে গত বৃহস্পতিবার যুক্তিতর্কের শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা আসামিরা কিভাবে অভিযুক্ত, সাক্ষীরা আসামিদের বিষয়ে কি বলেছেন এবং আইনের বিভিন্ন তথ্য উপাত্ত রেফারেন্স তুলে ধরেন। তারা আদালতের নিকট আসামিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রার্থনা করেন। অন্যদিকে আসামি পক্ষের রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মুসা কালিমুল্লাহ আসামি সোহেল রানা ঘটনার সময় নেশাগ্রস্ত ছিলেন। আদালতে তার সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ডের আর্জি জানান। এ মামলায় গত ১ জুন ঘাতক সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নার বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। গত ১৯ মে রাজধানীর পল্লবীর একটি ফ্ল্যাটে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করা হয় শিশু রামিসাকে। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও বিএনপি সরকারের প্রথম বাজেট অধিবেশন বসছে আজ। ১১ জুন সংসদে আগামী অর্থ বছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এবারে বাজেটের আকার হতে পারে ৯,৩৮,০০০ কোটি টাকা। এতে রাজস্ব লক্ষ্যমাত্রা ৬,৯৫,০০০ কোটি টাকা। এর মধ্যে এনবিআর থেকে আয় ধরা হচ্ছে ৬,০৪,০০০ কোটি টাকা। এবারের বাজেটে ঘাটতি ধরা হয়েছে ২,৪৩,০০০ কোটি টাকা। চলতি অধিবেশনে বাজেট পাস ছাড়াও সংবিধান সংস্কারের বিষয়ে আলোচনা হতে পারে। আজ বেলা ৩টায় স্পিকার হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে বাজেট অধিবেশন শুরু হবে। সামাজিক সুরক্ষায় ভাতা ভিত্তিক কার্যক্রমকে কার্ড ভিত্তিক কর্মসূচিতে পরিণত করেছে বিএনপি সরকার। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, কার্ড ভিত্তিক কর্মসূচি ইতিবাচক, তবে অর্থ সংগ্রহ ও স্বচ্ছতার ভিত্তিতে পরিচালনায় চ্যালেঞ্জ থাকবে সরকারের সামনে। রিপোর্ট রিশান নাসরুল্লাহ। দেশের সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে নতুন রূপরেখা তৈরি করেছে বিএনপি সরকার। দলটির নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সামাজিক সুরক্ষায় চালু করা হয়েছে কার্ড ভিত্তিক কর্মসূচি। এক্ষেত্রে সরকারের ফ্ল্যাগশিপ কর্মসূচি ফ্যামিলি কার্ড। নারীর ক্ষমতায়নে এই কার্ডের মাধ্যমে নির্দিষ্ট পরিবারকে মাসে ২৫০০ টাকা নগদ সহায়তা দেবে সরকার। পাইলট হিসেবে শুরু হলেও আসছে বাজেটে পরিবারের সংখ্যা ৪১ লাখে উন্নীত করা হবে। এছাড়া গ্রামীণ অর্থনীতি সচল রাখতে কৃষক কার্ডের আওতায় সহায়তা দেওয়া হবে বছরে ২৫০০ টাকা। নগদ সহায়তা দেওয়া হচ্ছে ইমাম পুরোহিতদেরও। সামাজিক সুরক্ষা কার্যক্রমের আওতায় পর্যায়ক্রমে এলপিজি কার্ড ও সার্বজনীন হেলথ কার্ড চালুর পরিকল্পনা রয়েছে সরকারের। বাংলাদেশে এটা যে অভূতপূর্ব তা না, এবং এটার বাস্তবায়ন যে সম্ভব সেটাও ঠিক। এটার জন্য বাজেট লাগবে, সেটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর্থিক বাংলাদেশে বাজেট বরাদ্দ যেটা হয়, বাংলাদেশে বাজেট বরাদ্দের মধ্যে অগ্রাধিকার কি হবে সেটার উপরে এটা নির্ভর করে। এখন পরিমাণগত দিক থেকে দেখলে হঠাৎ করে মনে হবে যে এটা দিতে পারবে কিনা বাংলাদেশ, এরকম আমার মনে হয় না সমস্যা হবে। কিন্তু প্রশ্নটা হচ্ছে কতটা দক্ষভাবে, কতটা যথাযথভাবে এটা দেওয়া হবে। এটার জন্য আসলে ন্যাশনাল হাউস হোল্ড ডেটাবেস দরকার। সেটার দায়িত্ব হলো মূলত বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্সের। তো বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এখনও পর্যন্ত সেই ডেটাবেসটা তৈরি করেনি। এখন আমরা যেটা করছি সেটা হলো যে অনেকটা সেলফ অ্যাসেসমেন্টের মতো, ওইটা করে তার তথ্যগুলো দিল এবং তারা যেটা বেজে আছে বাংলাদেশে এই মুহূর্তে, তো সেটার সাথে ম্যাচ করে। এবং এখানে আমাদের যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো আছে তারাই সহায়তা করছে মূলত। কিন্তু যখন আমাদের একটা সেন্ট্রালাইজড হাউস হোল্ড ডেটাবেস থাকবে, তখন কিন্তু এটা আবার ইমপ্লিমেন্ট করাটা সহজ হবে। তার কারণ তখন সমস্ত যে স্বার্থসামাজিক তথ্য ওইটার মধ্যে থাকবে। অর্থনীতিবিদরা বলছেন, সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ মূল্যস্ফীতি কমানো ও অর্থনীতিকে গতিশীল করা। সামাজিক সুরক্ষায় উপকারভোগীর সংখ্যা বাড়ানো হলে অর্থের যোগান বাড়াতে হবে, আর সেটি নিশ্চিত করতে নাগরিকদের উপর চাপানো হতে পারে ট্যাক্স ভ্যাটের বাড়তি বোঝা। সরকার একদিকে ঠিক আছে, কিন্তু একই সঙ্গে বাছবিচারহীনভাবে যদি আমরা এই সামাজিক নিরাপত্তা কর্মসূচি হোলসেল যদি বাড়াই, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে অর্থের প্রয়োজনটা বেশি হচ্ছে, কিন্তু বাস্তবতা হলো যে বিনিয়োগ কম। তো এই অবস্থায় যদি আমরা অতিরিক্ত চাপ তৈরি করি সামাজিক নিরাপত্তার জন্য, তাহলে সেক্ষেত্রে সেটা অর্থনীতির জন্য ভালো হবে না। বড় আকারের একটা বাজেট আর সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে বড় এক্সপানশন, সেগুলো হলে সরকার একটা ত্রিমুখী চাপের মধ্যে পড়বে। প্রতিষ্ঠানগুলো একেবারেই খুবই অকার্যকর, এবং দক্ষতার ব্যাপার শুধু না, মাঝখানে এত লিকেজ তৈরি হয়েছে যে এটা খুবই কঠিন কাজ।
তো সেই কারণে অপচয় হওয়া এবং দুর্নীতি হওয়া এই ঝুঁকিটা কিন্তু ব্যাপকভাবে আছে। এইটা সরকারের একটা বড় চ্যালেঞ্জ, যে এটা কতটা ট্রান্সপারেন্ট হবে, কতটা স্বচ্ছতার সঙ্গে হবে। এই স্বচ্ছতার মধ্যে সঙ্গে করা এটা খুব সম্ভব। আর মূল্যস্ফীতি এই জায়গাটাতেই মূল্যস্ফীতির ঝুঁকি না দেখে আমি মনে করি যে সরকারি প্রশাসনিক যে সমস্ত ব্যয় আছে সেই সমস্ত ব্যয় বরাদ্দ বরঞ্চ কমানো উচিত। সরকারের তথ্য বলছে আসছে বাজেটে সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ থাকবে 1,38,339 কোটি টাকা। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। দেশে ফিরল লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত 2 বাংলাদেশির মরদেহ। শনিবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহ গ্রহণ করেন নিহতদের স্বজনরা। এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি জানান, বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে 10 জন প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। এর মধ্যে 7 জনের মরদেহ দেশে ফিরিয়ে আনা হয়েছে। বাকি মরদেহ দ্রুত সময়ের মধ্যে দেশে ফিরিয়ে আনার কথা জানান প্রতিমন্ত্রী। এ সময় তিনি নিহত পরিবারকে মরদেহ পরিবহন ও দাফনের জন্য 35,000 টাকা এবং 50,000 টাকা বিশেষ অনুমোদন ঘোষণা দেন। প্রবাসে আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের উদ্ধারে বর্তমান সরকার সচেষ্ট রয়েছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। দেশের বিভিন্ন সীমান্ত এলাকায় বিএসএফ এর পুশিনের চেষ্টার ঘটনাকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। শনিবার দিবাগত রাতে সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় বিজিবির পাশাপাশি টহল দিয়েছে আনসার ভিডিপি, গ্রাম পুলিশ, স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ জনগণ। বিজিবি ও স্থানীয়রা জানান, সীমান্তে পুশিনের সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় নিয়মিত টহল, গোয়েন্দা তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের কার্যক্রম জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো সার্বক্ষণিক পর্যবেক্ষণের আওতায় রাখা হয়েছে। অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও সীমান্ত অস্থিতিশীল করার যে কোনো অপচেষ্টার প্রতিরোধে মাঠ পর্যায়ে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া সীমান্ত স্থানীয়দের সচেতন করতে মাইকিং করা হচ্ছে বলেও জানায় বিজিবি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।